আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। পহেলা বৈশাখের মধ্যেই সরকার পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী। অন্যদিকে বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রী জানিয়েছেন মে মাসে উদ্বোধন হবে আগামী 5 বছরের জন্য 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন, উপকরণ এবং সার, বীজ, কীটনাশকের মতো পণ্যসহ কৃষি বিষয়ক সকল সুবিধা দিতে দ্রুত কৃষক কার্ড চালুর বিষয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে 9টি উপজেলায় পরীক্ষামূলক কৃষক কার্ড চালু হচ্ছে এপ্রিলের মধ্যভাগে। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারবো। এটা কি আপনারা সারা দেশে করবেন না কোনো পাইলট বেসিসে করবেন? পাইলট যাবে এখন 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কৃষক যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেবো। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ সংক্রান্ত সভা এবং সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বৈঠক। বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী জানান মে মাসেই শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা যেন রিপ্লেসমেন্ট আমরা করি। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর নির্দেশনা দেন। এছাড়া এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিটিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি নিয়ে বাংলাদেশকে দেয়া অনেক প্রতিশ্রুতি বাতিল হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সাপ্লাই লাইন ঠিক না হওয়া পর্যন্ত মজুতকৃত জ্বালানি সাশ্রয় করে চালানোর পরামর্শ দেন তিনি। এদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের করা চুক্তিতে নেতিবাচক কিছু প্রতিফলিত হয়নি। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে সচিবালয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট থেকে উত্তরণে তা ব্যবহারে সাশ্রয় হবার কোনো বিকল্প নেই। পাশাপাশি মজুদ থাকা ডিজেল পাচার বন্ধে সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। যেটা আছে সেইটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ, তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। মার্কেটে আলোকসজ্জা বন্ধ ও ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার সহ সরকারের বেশ কিছু নির্দেশনার কথাও জানান জ্বালানি মন্ত্রী। আমরা যদি স্বাস্থ্য মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। মার্চের পরে আমাদের যেসব কমিটমেন্টগুলো আছে ওগুলো যদি ঠিক হয়ে যায়, চলে আসে, তাহলে থাকবে না। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত। ঈদের ছুটি পর্যন্ত যেটা আছে এটা যদি ম্যানেজ দিতে পারি আমরা ঠিক মতো সাশ্রয় করে, তাহলে তো ছুটির পরে সব বন্ধ হয়ে যাবে, আমার ডিমান্ড কমে যাবে। এর আগে পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের করা চুক্তিতে ইতিবাচক দিক রয়েছে, জানিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না।
প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন বিয়োজন পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এজন্য আমার অনুরোধ হচ্ছে এটা নিয়ে এত উদ্বিগ্ন হবেন না দয়া করে। কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বাংলাদেশে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কাজ না করলে আলোচনার পথ খোলা আছে। এই চুক্তিতে বাংলাদেশ কোনো বিপদে পড়তে যাচ্ছে না। ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। ইরান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে বলে জানান ডক্টর খলিলুর রহমান। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হুট করে নির্বাচনের 3 দিন আগে হয়নি, বরং 1 বছর ধরে ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়। এই চুক্তি সবার আগে বাংলাদেশ নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। বৈঠকের বিষয়ে তিনি জানান, 2 দেশের স্বার্থ সম্পৃক্ত বিষয় ছাড়াও বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের সম্মানের সঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করা এবং রোহিঙ্গা ইস্যু সমাধানে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদেরকে তিনি একথা জানান। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ডিএমপি কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপি সদর দপ্তরে পৌঁছলে মন্ত্রীকে ডিএমপির পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয়। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানান তিনি। আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো পুলিশিং আর হবে না বলেও জানান মন্ত্রী। বলেন, পুলিশের পোশাকের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য এবং জেরা সম্পন্ন হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা। প্রতিমন্ত্রী মহোদয় সবসময় একটি কথা আমাদেরকে বলেছিলেন, সাবেক প্রতিমন্ত্রী মহোদয়, তিনি বলেছিলেন যে অলওয়েজ উনি যে কোনো স্টেপিং আসলে সাবেক প্রধানমন্ত্রী এবং বিশেষ করে ইমিডিয়েটলি ওনাকে রিচ করতে না পারলে পরে আমাদের সাবেক উপদেষ্টার সাথে উনি সবসময় যোগাযোগ করে প্রতিটি স্টেপিং এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং ব্লগ কন্টেন্ট এইসব বিষয়গুলো উনি বিবৃত দিয়েছেন। তো সুতরাং আমি যা মনে করি আমাদের যে পর্যন্ত আমাদের তথ্যপত্রে আছে সে তথ্যপত্রের মাধ্যমে সজীবাদের সাবেক উপদেষ্টা সজীবাদের জয় এবং তাদের এই ইন্টারনেট শাটডাউন এবং এই হত্যাযজ্ঞের তারা সহায়ক সম্পর্ক ছিলেন। উনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানে ওনার যে জব্দ তালিকার স্বাক্ষর এবং ডকুমেন্টস, সেখানে তার স্বাক্ষরের মিল নেই এবং উনি যে সাক্ষ্য দিয়েছেন জনাব জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে, সেই সাক্ষ্যকে আমরা প্রপারলি যুক্তি খণ্ডন করে জনাব জুনায়েদ আহমেদ পলককে আমরা নির্দোষ প্রমাণ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
সংসদকে জনকল্যাণমুখী করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন চিফ হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে সংসদ কার্যকর ভূমিকা পালন করবে জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক সরকার। তাই দেশবাসী যে আস্থা রেখে ভোট দিয়েছে তার মর্যাদা রক্ষা করা হবে আগামীতে। বিগত সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং ব্যক্তিকরণ করেছিল। এ কারণে জনগণের কাছ থেকে তারা শাস্তি পেয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জানান, বর্তমান সরকার দেশকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে রেখে কাজ করছে। মব কালচার দিয়ে কোনো সমস্যা সমাধান করা যাবে না। সকল অপরাধীকে বিচারের মুখোমুখি করার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন সেজন্য ইসলামের শত্রুরা নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, শহীদ জিয়া এবং খালেদা জিয়ার মতো তারেক রহমানও আলেমদের পক্ষে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের আয়োজনে হিফজুল কোরআন এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মমন্ত্রী জানান, কওমি মাদ্রাসাকে সার্বিক সহায়তা করা হবে যাতে তারা কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধর্মমন্ত্রী। দালালদের দৌরাত্ম্য রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে কথা জানান তিনি। রোগীদের অন্য হাসপাতালে ভাগিয়ে নেওয়া বন্ধ করা হবে বলেও জানান মন্ত্রী। হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম বলে জানান তিনি। হাসপাতালগুলোতে ঔষধ সরবরাহ বাড়ানোর বিষয়ে সরকার গুরুত্ব দেবে বলেও জানান তিনি। আমরা শুনেছি আমরা দালাল বা ট্রলি বিক্রি করা যে কাজগুলো, যেমন ওই দিন পঙ্গুতে হয়েছে, একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করব। মেডিসিন সব পাচ্ছে না রোগীরা, এটা একটা কমপ্লেন আছে। আমাদের আরও অনেক বেশি অ্যাকোমোডেশনের দরকার, আরও অনেক বেশি ডাক্তারের দরকার, যে জিনিসটা আমাদের অপ্রতুলতা আছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।